প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেত্রী মিহি আহসান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এরকম মিষ্টি একটা মেয়েকে চোখের সামনে দেখতে এবং তার সাথে আড্ডা দিব, এটা ভেবে তো ভীষণ ভালো লাগছে। কাজের ব্যস্ততা তো এখন অনেক, এবং এনটিভিতে প্রচারিত হচ্ছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। সেখানে আমরা আপনাকে দেখছি একটি চরিত্রে। কেমন লাগছে কাজ করতে এখানে? আমার কাজ করতে ভীষণ ভালো লাগছে, এবং আমি যাদের সাথে কাজ করছি তাদের সাথে আমার অভিনয় করতেও ভালো লাগছে ভীষণ। আর তাছাড়া আমি রনি ভাইয়ের সাথে এর আগেও কাজ করেছি, তো সো এর আগে আমি যে সিঙ্গেল নাটকগুলোতে কাজ করেছি আর এই সিরিয়ালটাতে কাজ করে আসলে আমার মনে হয়েছে যে একদম ভিন্ন একজন মানুষ। আচ্ছা, একদম সবকিছু গোছানো এবং সুন্দর এবং পরিপাটিভাবে একদম করা হচ্ছে। সো কাজটা করতে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করে করছি, তো সো সেই জায়গা থেকে মনে হয় না যে আসলে আমি জুনিয়র বা আমি ছোট বা সিনিয়র আছে, বা এখানে আমি অনেক আর্টিস্টদেরকে অনেক ভয় পাই, লাইক তারা অনেক বেশি সিনিয়র, যারা মানে মেন্টালি রিচ, তো তারা অনেক, সো তাদের সাথে কানেক্টেড হওয়াটা বা তাদের সাথে তাল মিলিয়ে অভিনয় করতে পারাটা, এটা আসলে অনেক বড় সাহসের ব্যাপার এবং চ্যালেঞ্জের ব্যাপার। আপনি যেহেতু কাজ করে আনন্দ পাচ্ছেন, তার মানে আসলে সেটা একটা এমন একটি জায়গাতে যাচ্ছে যেটা দর্শকদের মনকে আসলে আকৃষ্ট করছে। দর্শকদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন নাটকটির জন্য? খুবই দারুণ সাড়া পাচ্ছে, এবং স্টিল মানে কেবল তো অল্প কটা পর্ব আসলো, সো এই কটা পর্ব দেখেই অনেক মানুষরা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে এবং বিভিন্ন কাজের জায়গাতে, অন্য কোনো কাজের জায়গাতেও তারা কমেন্ট করছে যে আপনি জুথি, আপনাকে অনেক ভালো লাগে। আচ্ছা, জুথি আপনি অনেক সুন্দর অভিনয় করেন। এবং চরিত্রের নাম ধরে বলা, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি যে কোনো শিল্পীর জন্য। অ্যাকচুয়ালি তাই, এবং আমার এটা ভালো লাগে। আমার খুবই ভালো লাগে যে যখন আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, যখন ওই ক্যারেক্টারে আমাকে রাস্তায় ডেকে বলে যে আপনি জুথি না, আমার খুব ভালো লাগে সত্যি। আচ্ছা, যখন এই নাটকটির কথা হচ্ছিল বা আপনার কাছে যখন নাটকটির প্রপোজাল আসলো, তখন আসলে কোন বিষয়টি আপনাকে আকৃষ্ট করেছিল? কি দেখে আসলে রাজি হয়েছিলেন? স্ক্রিপ্ট আসার আগেও আমাকে রনি ভাইয়া বলেছিলেন যে একটা সুন্দর চরিত্র আমি তোমাকে দেব, তুমি খুব সুন্দর অভিনয় করবে আশা করছি। আমি বলছি জি ভাইয়া, ঠিক আছে, ওকে ফাইন। তারপর যখন আমাকে স্ক্রিপ্ট দিল, আমি নিজের চরিত্রের সাথে সাথে তো আমি আসলে প্রত্যেকটা চরিত্রই পড়ি, তো আমাকে যখন দিয়েছে ভাইয়া আমার চরিত্রটুকুই দিয়েছে, মানে আমার অংশটুকুই দিয়েছে। বাট আমি যখন সেটে যাই, সেটে গিয়ে তো আমি আসলে পুরো স্ক্রিপ্ট পাই এবং পুরো স্ক্রিপ্ট পড়ি, তখন আমার কাছে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যে অন্যান্য ক্যারেক্টারগুলো তো অনেক সুন্দর এবং ডিফারেন্ট, বাট তার চেয়েও বেশি ডিফারেন্ট আমার ক্যারেক্টারটা। আচ্ছা, মানে আমার পছন্দ মতো একটা ক্যারেক্টার, জুথি ক্যারেক্টারটা। এবং সবচেয়ে বড় কথা যে অভিনয়ে বেশি প্রেশার দিতে হয়নি, কারণ জুথি যে মেয়েটা, জুথির যা নিজস্ব সত্তা, জুথি মেয়েটা আসলে কিরকম, যেরকম মানে মানুষ যদি আমাকে দেখতে চায় আমি বলবো যে ঠিক আছে, আপনি জুথি আর মিহি অনেকটা একই রকম, মানে অভিব্যক্তি প্রকাশের দিক থেকে একদম। আচ্ছা, মানে জুথির মধ্যে তো আমরা দেখেছি যে তার অভিব্যক্তির একটা সরল প্রকাশ বা অনুভূতির একটা সরল প্রকাশ আছে, সেটা কি মিহির মধ্যেও আছে? অফকোর্স আছে, এজন্য তো আমার ভালো লাগছে। এজন্য মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমি, মানে এই জুথিটাই তো আমি। এই জুথিটা যে সুন্দর করে কথা বলে, এই জুথিটা যে সবাইকে ব্যালেন্স করে, সবাইকে ম্যানেজ করে, আমিও সবসময় চেষ্টা করি। আমি ব্যক্তি মিহিটাও সবসময় চেষ্টা করি সুন্দর করে কথা বলার, যদিও আমি অনেক সুন্দর কথা বলতে পারি না, বাট চেষ্টা তো করি। সেখানকার জুথিও অনেক সুন্দর কথা বলে, এবং যে কেউ জুথির কথা শুনে প্রেমে পড়ে যাবে। আচ্ছা, এত বুদ্ধি এবং এত ম্যানেজেবল জুথি। আচ্ছা, আমরা তো শুনছিলাম জোনাকির আলোর কথা। এনটিভিতে এর আগে আরো একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছিল, গোলকধাঁধা, সেখানেও আপনি অভিনয় করেছেন। তো এই যে এনটিভিতে যখন কোনো নাটক প্রচারিত হয়, তখন কি মনে হয় যে সেটা কি দর্শকদের কাছ পর্যন্ত আসলে রিচ করছে বা সেটা দর্শকদের মনকে ছুঁয়ে যাচ্ছে, এই ব্যাপারটি আপনি একজন শিল্পী হিসেবে অনুভব করেন কিনা? আপনি জানেন গোলকধাঁধা অনেক আগে শেষ হয়েছে, কিন্তু স্টিল আমাকে ওই গোলকধাঁধার চরিত্র নিয়ে কথা বলে মানুষ। আচ্ছা, মায়া, মানে আমি ওখানকার চরিত্রটা একদম, ওখানকার চরিত্র ডিফারেন্ট, সেখানে না আসি, বাট সেই চরিত্র নিয়ে মানুষ কথা বলে। তার মানে কি, আমি যেটা কাজটা করছি গোলকধাঁধা বা জোনাকির আলো, সো প্রত্যেকটা কাজেই না আমাকে মানুষ একদম আমার চরিত্র নিয়ে কথা বলে, আমার চরিত্র নতুন করে আবিষ্কার করছে। সো সেই জায়গা থেকে ওখানকার চেহারা একরকম ছিল আমার, লাইক
ফেশিয়াল এক্সপ্রেশন, আচ্ছা, এবং এখানকার ফেশিয়াল এক্সপ্রেশন একরকম। সো আমি দেখেছি যেটা আমি এখন পর্যন্ত যে কাজগুলো করেছি, এনটিভিতে যে কাজগুলো করেছি, আমার প্রত্যেকটা কাজ খুবই দারুণ হয়েছে এবং আমি এই কাজগুলো নিয়ে সবসময় আশাবাদী থাকি যে আশা করছি অনেক ভালো হবে, কাজটা অনেক দূর যাবে আমাকে নিয়ে এবং কাজটা অনেক বেশি দর্শক জনপ্রিয় হবে। অবশ্যই, নিঃসন্দেহে। তার প্রমাণ তো ইতিমধ্যে আপনি রেখেছেন। এখন আর অন্যান্য কোন কোন ধারাবাহিকে কাজ করা হচ্ছে? আমি আরেকটা ধারাবাহিক করছি, রিসেন্ট একটা ধারাবাহিক শেষ হলো, ক্যাম্পাস। সেটা একটা জেনারেশনের ছেলে মেয়েদেরকে নিয়ে বানানো, শুধুমাত্র ক্যাম্পাসের মানুষজনকে, ছাত্র ছাত্রী টিচার এইসব। আর এখন একটা করছি ব্রোকেন ফ্যামিলি, ওটাও একদম ভিন্ন রকম একটা, এটাও পারিবারিক গল্প। পারিবারিক গল্প বলা চলে কিছুটা, কিন্তু মানে আমার প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন একদমই ভিন্ন ভিন্ন ভিন্ন, কোনোটার সাথে কোনোটা মিল পাওয়া যাবে না আসলে। আচ্ছা, আপনার কি এমন হয় যে ধারাবাহিক নাটকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন একক নাটকের চাইতে? কিছুটা, কারণ ধারাবাহিক নাটকটাতে তো আমি আসলে লম্বা গল্প টানছি, আর সিঙ্গেল নাটকে তো আমরা এত কিছু দেখাতে পারি না, এত সুন্দর করে নিখুঁতভাবে অভিনয়ের সময়টাও আমাদের থাকে না কিন্তু। হ্যাঁ, এবং চরিত্রের যে একটা ডাইমেনশন থাকে যেটা দিনে দিনে প্রকাশ করা যায়, সেই চরিত্রের মধ্যে ঢুকতেও কিন্তু একজন আর্টিস্টের একটু সময় লাগে, এবং এটা আমার অভিনয়ের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করে আসলে। এই সিরিয়ালটা প্রতিদিন প্রতিনিয়ত এক এক রকম চরিত্রের সাথে কাজ করছি, এক এক রকম চরিত্রের সাথে কনভারসেশনে যাচ্ছি, বোঝাপড়া হচ্ছে, এবং আমি আস্তে আস্তে করে জানতে পারছি যে আমার প্রিভিয়াস পর্বগুলো আসলে কতটা কেমন যাচ্ছে বা সুন্দর হচ্ছে নাকি কেমন হচ্ছে, সে মন্তব্যগুলো কিন্তু আমরা পাচ্ছি। একদমই তাই, একদমই তাই। যখন কোনো একটি স্ক্রিপ্ট আপনার কাছে আসে, নিঃসন্দেহে তো আপনি চরিত্রের কথা যেহেতু বলছিলেন, চরিত্র দেখে সেটাকে নির্বাচন করেন, সেক্ষেত্রে কখনো কি ডিরেক্টর বা গল্প এই বিষয়গুলো মাথায় কাজ করে কিনা? মানে আমার চরিত্র দেখলেও তো হবে না, পুরো টিমটা আসলে দেখতে হবে। সো আমরা পুরো টিম ওয়ার্ক, আমার যদি মনে হয় যে আমার পুরো টিমটা খুবই দারুণ, গল্পটা দারুণ, বা সেখানে আমার চরিত্র তো মানে ফার্স্ট প্রায়োরিটি আমার, তো সেই জায়গা থেকে সবকিছু মিলিয়ে আসলে একটা কাজ হয়, না হলে হয়তো বা কাজটা হয় না। ভালো না হয় তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাজ ভালো হলে তো আসলে সেটা অ্যাপ্রিসিয়েশন পায় না। একটু যদি শুরুর গল্প শুনি যে মিহি আগে একজন নির্দেশক হতে চেয়েছিল এবং সেজন্যই আসলে এই অঙ্গনে আসা, তারপর থিয়েটার শুরু করা। মানে কেন নির্দেশক, কেন আসলে একজন অভিনয় শিল্পী না? আপনি তো খুব ভীষণ মিষ্টি একটা মেয়ে, তো খুব স্বাভাবিকভাবে এটা মনে হওয়ার কথা যে আমি তো নায়িকা হতে পারি, কেন নির্দেশনা? আমার স্কুল কলেজ লাইফে আমি হচ্ছে যে খুব অ্যাক্টিভিটিস নিয়ে থাকতাম, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন জিনিস, আমি হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতাম বলতে গেলে। আচ্ছা, তো আমি ওইগুলোতে অংশগ্রহণ করার চাইতে আমি অংশগ্রহণ করানোটাকে বেশি বেশি মজা লাগতো আমার, যে আজ ঠিক আছে, যেমন হচ্ছে সবাই মিলে প্র্যাকটিস করা, সবাই মিলে এটা করা ওটা করা, যেমন ভলান্টিয়ার, স্কাউট, মানে এই বিষয়গুলোতে আমি বেশি ইনভলভ ছিলাম, মানে লিড দিতে পারতেন ভালো, এবং পছন্দ করতাম আমি আসলে। সো সেই জায়গা থেকে আমার মনে হতো যে আচ্ছা, আমরা যে সিনেমা দেখে কাঁদি, যে সিনেমা দেখে হাসি, যে সিনেমা আমরা দেখার জন্য ওয়েট করি, সেই সিনেমার পেছনে যারা কাজ করে তারা না জানি কত বড় মানুষ। আমার কাছে সত্যি এটা মনে হতো তখন থেকে, এবং নাটক সিনেমার ক্ষেত্রে মনে হতো যে যারা পিছনে কাজ করে তারা তো অনেক বড় মানুষ, তাদের সবাই কথা শোনে, তাদের মতো করেই চলে। লাইক আমরা তো ডিরেক্টরকে আসলে আমরা ওই যে ক্যাপ্টেন অফ দ্য শিপ মনে করি, তাই না? সো সেই জায়গা থেকে মনে হতো যে আমাকেও সবাই সেটা মনে করবে, আমাকেও সেটা সবাই ভাববে, এবং আমার কাছে মনে হতো যে আমার কথা শুনবে, আমার কথা শুনলে ভয় পাবে, এই ধরনের একটা প্রবণতা আমার মধ্যে ছিল আসলে। সো সেই জায়গা থেকে মনে হতো যে আমি ডিরেকশন দিব, অ্যাক্টিং করতে গেলে তো বকা শুনতে হবে, কথা শুনতে হবে, সেটা করা যাবে না, এবং অ্যাক্টিং এর কথা আমার তখন আসলে মাথায় আসেনি। তো তারপরে যখন আমি আসলে ডিরেকশনের উদ্দেশ্য করে আমি প্রাচন্টে ভর্তি হই, কারণটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় কথা বলতে শিখি তখন কিন্তু আমরা স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই শিখে তারপরে নিজের নামটা লেখা শিখি। তো আমার কাছে মনে হয়েছে যে ডিরেকশন দিব বললেই তো হলো না, এটা তো অনেক বড় একটা সাহসের ব্যাপার। সো সেই জায়গা থেকে আমার তাকে শিখতে হবে সেই ক খ অ ক খ, একটু একটু করে ধাপ অতিক্রম করে তারপরে নির্দেশনায় যেতে হবে। একদমই তাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ফার্স্ট অফ অল প্রাচনাটে গিয়ে আমি শিখবো, তারপরে আমি কোথাও অ্যাসিস্ট্যান্সি করব, তারপরে আমি একটা সাহস নিয়ে প্রিপারেশন নিয়ে
যাতে একটা সুন্দর প্রোডাকশন বানানোর মতো সৎ সাহস আমার মধ্যে আসে, সেই যোগ্যতাটা তৈরি হয়। তাহলে অভিনয়টা আসলে কিভাবে বা কার অনুপ্রেরণায় শুরু করলেন? বলছি আমি তো তারপর যখন প্রাচন্ডে গেলাম, ওখানে আসলে ডিরেকশনে কিছুই শেখানো হয় না আমার ধারণা মতে, আমার দেখা মতে। আমি দেখলাম যে প্রথমে যাওয়ার কিছুদিন পরেই আমাদেরকে দিয়ে একটা প্রোডাকশন করানো হলো, সেটা হচ্ছে হোম প্রোডাকশন। আমরা নিজেরা একটা প্রোডাকশন, আমাদেরকে শুধুমাত্র স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় যে তোমরা 3টা গ্রুপ করা হয়, 3টা গ্রুপ 3টা প্রোডাকশন রেডি করবে এবং পারফরমেন্স করে দেখাবো আমরা ওই প্রাচনাটের যারা সিনিয়র আছেন তাদের সামনে। তো তখন পারফরমেন্স করলাম, মানে খুব শখ নিয়ে যে এটা তো জীবনের প্রথম অভিনয়, মানুষদের সামনে করছি বা যেখানেই করছি প্রাচনাটের ফ্লোরে। তো করলাম, ভালো কথা। তারপর আমি সেকেন্ড প্রোডাকশন করি হচ্ছে শিল্পকলার, মানে একদম ওই যে মঞ্চটা আছে না, মঞ্চের সামনে আমি সেকেন্ড প্রোডাকশনটা করি, যেটাকে আমরা পথনাটক বলি। পথনাটকটি করি এবং করার পরে আমার তো অনেক সাহস বেড়ে যায়, আমার অনেক কনফিডেন্স চলে আসে যে আমি তো পারছি, আমি তো এত মানুষের সামনে অভিনয় করতে পারছি এবং লিটারেলি আমি হাততালির মধ্যে আমি আমার অভিনয় চালিয়ে যাচ্ছি। আচ্ছা, সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এটা তো আসলে সহজ কিছু না। না, অবশ্যই না। এবং আমি যখন ফাইনাল প্রোডাকশন করি, এত বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমি আমার অভিনয়ের জন্য। লিটারালি আমি আমার প্রত্যেকটা ডায়লগে মানে সবাই এত বেশি ক্লাব দিচ্ছিল যে আমি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছিলাম না, মানে ক্যারেক্টারের মধ্যে থাকাটা কঠিন হয়ে যাচ্ছিল আমার কাছে। কিন্তু আমি ওই হাততালি পেয়ে আমার কাছে মনে হয়েছে বাহ, আমি এটা চাই, আমি অভিনয় করতে চাই। আচ্ছা, তারপর থেকে আসলে আমার অভিনয়ের চেষ্টা, এবং তখন আমি বিভিন্ন জায়গায় আসলে অডিশন দেয়া শুরু করি, মানে মঞ্চ থেকে টেলিভিশন নাটকে আসার যেই সময়টা, সেই সময়টা তখন আমি বেশ কিছু চ্যানেলে, বেশ কিছু প্রোডাকশন হাউসে গিয়ে আমি অডিশন দেয়া শুরু করি এবং তখন থেকে আমার অভিনয়। প্রথম তো ছিল একটি একক নাটক, ধারাবাহিক দিয়ে শুরু করেছিলাম। প্রথম আমি ধারাবাহিক দিয়ে শুরু করেছিলাম। এটা আমি ওই যে প্রাচন্ডে থাকা অবস্থায় আমি জানতে পারি যে একটা টেলিভিশন চ্যানেলে অডিশন হচ্ছে। তো সেদিন আমার জন্মদিন ছিল, আমার মনে আছে। আমার বন্ধুরা সবাই ওয়েট করছিল, বন্ধু বান্ধবীরা, যে আমার সাথে কেক কাটবে। তো আমি বলছি যে আমি একটু প্লিজ, মানে এটা আমার লাইফের প্রথম অডিশন, তো আমি এটাকে একটু প্রায়োরিটি দিতে চাই, তারপর আমি কেক কাটতে পারবো, তোমরা পারলে আমার জন্য ওয়েট করো। সো আমি আগে আমার ওই কাজটা করে আসি। তো ওদের জন্য আমি ওয়েট করছিলাম, আমার সকাল থেকে বিকেল 5টা কি 6টা পর্যন্ত ওয়েট করছিল আমার জন্য। এবং আমি ওই দিনটা আমি ত্যাগ করে গিয়ে তারপর আমি অডিশন করেছি, অডিশন দিয়ে এসেছি। জন্মদিনটা একটা বিশেষ দিনে পরিণত হয়েছে। একদমই। এবং আমি এক্সপেক্ট করেছি যে এই দিনটা তো আমি ত্যাগ করে গিয়ে আমি এটা করলাম, নিশ্চয়ই পজিটিভ কিছু হবে। অবশ্যই, এবং সেটার প্রাপ্তিটাই হয়তো এখন পাচ্ছেন এবং সামনে নিশ্চয়ই আরো পাবেন। যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হলো, মানে টেলিভিশন মিডিয়াতে যখন কাজ শুরু হলো, ক্যামেরার সামনে দাঁড়ানো হলো, সেই সময়টা থেকে একটু নার্ভাস ছিলেন? ভয়ঙ্কর নার্ভাস ছিলাম। আমি অডিশনের মাঝখানের পিরিয়ডেই আসলে আমার ওই সিঙ্গেল নাটকের একটা কল পাই যে ছোট্ট একটা ক্যারেক্টার আছে, তুমি আসো। ওকে ফাইন, আমি গেলাম, গিয়ে দেখি তো একজন অনেক সিনিয়র আর্টিস্ট যাকে আমরা সবাই অনেক ভয় পাই, নিশো ভাইয়া, যদি অনেক পছন্দের, বাট তার সাথে স্ক্রিন শেয়ার করা, তার সাথে ডায়লগ দেয়া, এটা আমার কাছে আসলে খুবই ভয়ানক ছিল, খুবই ভীতির ব্যাপার ছিল। ভয়ানক বলতে ভালো লাগার জায়গা থেকে আসলে চাপটা তৈরি হয় আসলে। আর আমার যেটা হয়, আমার মানে যে কোনো কিছু নিয়ে যখন আমি ভয় পাই বা আমার ভেতরে অনেক বেশি মনে হয় যেন ভাঙচুর হয়ে যাচ্ছে, মানে প্যানিক হতে থাকি আমি। তো তখন মানে এটা বোঝা গেছে আসলে খুবই বাজে হয়েছে, আমি জানি আমার ওই সিন বা ওই অ্যাক্টিং থাকে না, সময়ের সাথে সাথে তো আসলে একজন শিল্পীর দক্ষতা তৈরি হয়। সুতরাং প্রথম কাজ যেমনই হোক না কেন সেটা কিন্তু বিশেষভাবে বিশেষ। একদমই। তো ওখান থেকে অনেক কিছু শিখেছি বলতে আমি তখন আসলে আমার ক্যামেরা কোনটা বা আমি কোন ক্যামেরার দিকে তাকাবো, টেকনিক্যাল বিষয়গুলো এটাই জানতাম না তখন। তো ভাই আমাকে বলে দিয়েছিল যে এই ক্যামেরা তো এটা, তুমি কোন দিকে তাকাচ্ছ, মানে এরকম। তা আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কোন প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে? আমার এখন তো টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে না এখন? ওটিটি আমার কথা চলছে এবং ওটিটি করেছিও কয়েকটা। সো যেগুলো কথা চলছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আশাবাদী আমি, ভালো কিছু হবে নিশ্চয়ই। ওটিটিটা আসলে খুবই দারুণ জায়গা বলা যায়, কাজগুলো খুব প্রিসাইজ হয় তো, আর আমরা সবাই আসলে ওটা নিয়ে অনেক ভাবি, অনেক আশা করি। সো
ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মানে নিজের ক্রিয়েটিভিটি জায়গাগুলো বলি বা নিজেকে এক্সপ্লোর করার জায়গাগুলো বলি একজন শিল্পী জায়গা থেকে, সেটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম ভালোভাবে তৈরি করে দেয়। এবং দেখা যায় যে আমাদের সিঙ্গেল নাটক এক একটা অডিয়েন্স তো আলাদা আলাদা। আমাদের টেলিভিশন অডিয়েন্স আলাদা, ইউটিউব অডিয়েন্স আলাদা, এবং হচ্ছে ওটিটি অডিয়েন্স আলাদা। সো সেই জায়গা থেকে যেহেতু ওটিটিতে রেগুলার না, সো আমিও চাই যে ওটিটিতে রেগুলার হতে এবং সেই অডিয়েন্সদেরকেও পেতে। মানে পেশাগতভাবে আপনি একজন শিল্পী হিসেবেই নিজেকে তৈরি করতে চান। সবথেকে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র, নিশ্চয়ই সেখানে কাজ করার ইচ্ছাটা আছে। চলচ্চিত্রের জন্য তো আসলে অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। আমরা তো আসলে অনেক সিনেমা দেখি এবং অনেক সিনেমা দেখে হাসি কাঁদি, কিন্তু আসলে কতদিন মনে রাখি। হ্যাঁ, মানে বেঁচে থাকার মতন যে চলচ্চিত্রগুলো, সেই ধরনের কাজগুলো আপনি করতে চান। এত কিছুর পরে পরিবারকে কি সময় দেওয়া হয়? মানে এত ব্যস্ততার মাঝে এখন তো পুরোদস্তুর একজন আপনি আর্টিস্ট, সেক্ষেত্রে পরিবারকে কিভাবে সময়টা দেন? আমার হচ্ছে দেখা যায় পুরো মাস জুড়ে তো আমি আসলে কাজ করি না, নিজের জন্য তো সময় রাখি। সো নিজের জন্য যে সময়টা রাখি সেখান থেকে আমি আমার পরিবারকেও কিছুটা দিই। এবং যে সময়টা আমি কাজ না থাকে আমি একদম 24 ঘন্টাই ঘরের মধ্যে থাকি। আচ্ছা, কোথাও যাই না বললে চলে। নিজেকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া। নিজেকে সময় দিই, পরিবারকে। কখনো আমরা আপনাকে পাবো যেটা স্বপ্ন দেখেছিলেন? আমার স্বপ্ন আসলে স্বপ্নই আছে, তো আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে। সেই নির্দেশনাটা নিয়ে যেন কেউ কোনো ধরনের ভুল ত্রুটি তো আসলে সব মানুষেরই হয়, তারপরেও যেন কেউ না বলতে পারে যে না জেনে আসা উচিত না। নিজেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আসলে কাজগুলো করে যান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ এনটিভিকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।